আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে রোটা ভাইরাস, যেটা হচ্ছে রিও ভাইরাস ফ্যামিলির একটা ভাইরাস। ইটস ইউনিক ইন দ্য সেন্স দ্যাট এটার জিনোম যে আরএনএ, এটা ডাবল স্ট্র্যান্ডেড এবং সেগমেন্টেড, 11টা পর্যন্ত সেগমেন্ট থাকে। এবং এটার যে নিউক্লিক অ্যাসিডটা, এটা আইকোসাহেড্রাল, কিন্তু এটা ডাবল লেয়ার্ড। এবং এখানে কোনো এনভেলপ থাকে না, যেহেতু এটা একটা এন্টেরিক ভাইরাস এবং ফিকোরাল রুটে ট্রান্সমিটেড হবে। তাছাড়া এটার নিউক্লিক অ্যাসিডের গায়ে কিছু স্পাইক প্রোটিন বা সারফেস অ্যান্টিজেন থাকে, যেগুলি হচ্ছে হিম্যাগ্লুটিনিন। এই হিম্যাগ্লুটিনিনগুলির জন্য হচ্ছে বিভিন্ন সেরোটাইপ হয় ইসের রোটা ভাইরাসের। 6টারও বেশি সেরোটাইপ এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয়েছে। আর এর সাথে হচ্ছে একটা আরএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ থাকে, এবং এটা স্পেশাল ভাইরাসের সাথেই দরকার থাকা, কারণ হিউম্যান যে আরএনএ পলিমারেজ সেটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড আরএনএ থেকে প্রোটিন সিনথেসাইজ করতে পারে না। এবার আমরা আসি এটার রেপ্লিকেশন সাইকেলে। ফার্স্টলি এই যে ভাইরাসটা, রিও ভাইরাস, রোটা ভাইরাসটা অ্যাটাচ হয় এটার টার্গেট রিসেপ্টর বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর। এটা খুব ইম্পর্ট্যান্ট জানা। অ্যাটাচমেন্টের পর হচ্ছে এটা ফিউশন হয়, আনকোটিং হয়। আনকোটিং হওয়ার পর এই যে এটার যে এন্ডোজেনাস যে এটা ছিল আরএনএ পলিমারেজটা, সেইটা ডাবল স্ট্র্যান্ডেড আরএনএগুলি থেকে, মানে জিনোম আরএনএ থেকে এমআরএনএ তৈরি করবে। এই এমআরএনএ থেকে হচ্ছে প্রোটিন তৈরি করবে, কিছু স্ট্রাকচারাল কিছু নন স্ট্রাকচারাল। যেটা স্ট্রাকচারাল প্রোটিন, এটা ইমেচিউর একটা ক্যাপসিড সিনথেসাইজ করবে। আর যেগুলি হচ্ছে নন স্ট্রাকচারাল, তার মধ্যে একটা ইম্পর্ট্যান্ট হচ্ছে ভাইরাস ইনকোডেড আর কি আরএনএ পলিমারেজ। এই ভাইরাস ইনকোডেড আরএনএ পলিমারেজটা কী করবে, এরা হচ্ছে নেগেটিভ স্ট্র্যান্ডেড কিছু ভাইরাস তৈরি করবে। এই নেগেটিভ স্ট্র্যান্ডরা হচ্ছে জিনোম এর পার্ট হবে, জিনোম আরএনএর, এবং আলটিমেটলি এরা পজিটিভ স্ট্র্যান্ডেড আরএনএ সিনথেসাইজ করবে। এনিওয়েজ, এই ইমেচিউর ক্যাপসিড এবং নেগেটিভ আরএনএ স্ট্র্যান্ডরা মিলে একটা ইনকমপ্লিট তৈরি করে, ভিরিয়ন তৈরি করে। তো এই নিউক্লিক অ্যাসিডের মধ্যে এই যে নেগেটিভ স্ট্র্যান্ডরা, তারা হচ্ছে পজিটিভ স্ট্র্যান্ডের আরএনএ তৈরি করে তাদের এন্ডোজেনাস দিয়ে, আরএনএ পলিমারেজ দিয়ে। তারপরে হচ্ছে এরকম একটা কমপ্লিট স্ট্রাকচার হয়, এবং এটা হচ্ছে বাডিং আউটের মাধ্যমে রিলিজড হয় না, এটা সেল ডেথের পর আর কি ন্যাচারালি রিলিজড হয়। এর জন্য এটার গায়ে কোনো এনভেলপ থাকে না। এটার রুট অফ ট্রান্সমিশন হচ্ছে, যেটা আগেই বললাম, ফিকোরাল রুট। এবং ক্লিনিক্যালি এখানে নন ব্লাডি ডায়রিয়াটা মেইন ফিচার, এছাড়া নজিয়া ভমিটিং থাকতে পারে। অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা খুবই লেস ফেটাল, বাট চিলড্রেনের ক্ষেত্রে ফেটাল হতে পারে ডিউ টু ডিহাইড্রেশন অ্যান্ড ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এর প্যাথোজেনেসিসটা বেশ ইন্টারেস্টিং আছে। সব ভাইরাসের মতো এটা নন ব্লাডি ডায়রিয়া করছে, তো এই ক্ষেত্রে এর জন্য কোনো ইনফ্ল্যামেশন হচ্ছে না। এখানে হচ্ছে ভাইরাসটা এসে মিউকোজাল সেলের মধ্যে রেপ্লিকেশন করে এক্সেস সেক্রেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটটা মেডিয়েট করে। ফ্লুইড ইলেকট্রোলাইট বেশি সেক্রেশনের কারণে সল্ট, গ্লুকোজ এবং ওয়াটার বেশি বেশি লস হচ্ছে, এর কারণে হচ্ছে ডায়রিয়া হচ্ছে। দেন হচ্ছে ওদের রেপ্লিকেশনের জন্য এই যে ভিলাইগুলি ব্লান্ট হয়ে যায়, মানে হচ্ছে এরকম ওদের ফোল্ডগুলো লস হয়। এই ফোল্ডগুলো লসের কারণে হচ্ছে সারফেস এরিয়া কমে যায়। কারণ আমরা যদি একটু রিক্যাপ করি, আমাদের যে সারফেস এরিয়া বাড়ায় ইন্টেস্টাইনে, তার মধ্যে একটা ছিল মাইক্রোভিলাই, দেন হচ্ছে ভিলাই, আর হচ্ছে আমাদের যে মিউকোজাল ফোল্ড অফ স্মল ইন্টেস্টাইন, এগুলি সব মিলেই আমাদের সারফেস এরিয়াটা বাড়ায়, যেটা অ্যাবজর্পটিভ একটা বেড ফর্ম করে এবং সেখান থেকে বেশি বেশি অ্যাবজর্পশন হয়। সো এখানে যদি ভিলাইগুলি লস হয়, ভিলাই মাইক্রোভিলাই, সেক্ষেত্রে সারফেস এরিয়াটা অনেক বেশি কমে যাচ্ছে, জন্য ম্যাল অ্যাবজর্পশন হচ্ছে। এটাও হচ্ছে একটা কজ ইসের ডিহাইড্রেশনের বা ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের। তো ভিলাই ব্লান্টিং ছাড়া হচ্ছে ভাইরাল একটা প্রোটিন আছে NSP4, এরা হচ্ছে পোর ফর্ম করে ক্যালসিয়াম রিলিজ মেডিয়েট করে। তারা এরকম করে পোর ফর্ম করে একটা, এই পোরিন থেকে ক্যালসিয়াম বের হয়ে আসে। কিন্তু এখানে কোনো ইনফ্ল্যামেশন হয় না, যেহেতু এটা নন ব্যাকটেরিয়াল। ইভেন আমি যদি বলি পোলিও ভাইরাস বলি, দেন হচ্ছে অ্যাডিনো ভাইরাস, এন্টেরিক অ্যাডিনো ভাইরাস, নোরো ভাইরাস, এরা সবাই হচ্ছে ডায়রিয়া করে, বাট নন ব্লাডি। ইমিউনিটির ক্ষেত্রে হচ্ছে IgA পসিবলি প্রোটেক্টিভ ভূমিকা পালন করে, এবং এটার একটা এভিডেন্স হচ্ছে নিওনেটরা 6 মাস পর্যন্ত প্রোটেক্টেড থাকে কোলেস্ট্রল যে IgA, এটার মাধ্যমে। নেক্সট আমরা আসি ল্যাব ডায়াগনোসিসে। ল্যাব ডায়াগনোসিস মোস্টলি ক্লিনিক্যালি করা হয়ে থাকে, এটার প্রয়োজন পড়ে না। কিন্তু সেরোলজিতে 4 টাইমস রাইজ ইন টাইটার অ্যান্টিবডি টাইটারটা খুব একটা ডায়াগনস্টিক ফিচার। এছাড়া এলিসাতে স্টুলে অ্যান্টিজেন ডিটেকশন, আর রোটাভাইরাস RNA স্টুলে আর কি চেক করা হয় বাই PCR, মলিকিউলার যে ডায়াগনোসিস। ট্রিটমেন্ট হচ্ছে কোনো অ্যান্টিভাইরাল থেরাপি নাই, ওরাল রিহাইড্রেশন এবং ফ্লুইড কারেকশানটাই যথেষ্ট। আর ভ্যাকসিন হচ্ছে 2 টাইপের ভ্যাকসিন ইউজ করা হয়, একটা লাইভ আর পারোরাল ভ্যাকসিন। একটা হচ্ছে রোটাট্রিক্স, যেটা লাইভ অ্যাটিনুয়েটেড এবং G1 সেরোটাইপের এগেনস্টে কাজ করে, যেটা মোর কমন। এটা হচ্ছে রোটাটেক, যেটা হচ্ছে একটা লাইভ রিঅ্যাসর্টেন্ট ভ্যাকসিন। এটা হচ্ছে G1, 2, 3, 4, 9 এদের এগেনস্টে কাজ করে। এবং দুইটা ভ্যাকসিনে হচ্ছে ইন্টারসাসেপশনের রিস্ক বাড়িয়ে দেয়। সো এটা আসলে বাংলাদেশে খুব একটা ইউজ নয়। আর
আসলে কারো যদি রোটা ভাইরাস ইনফেকশনের জন্য ভ্যাকসিন লাগে তাকে আমার কিছু বলার নাই। নেক্সট আমরা আসি পোলিও ভাইরাসে। পোলিও ভাইরাসও একটা এন্টেরিক ভাইরাস। পোলিও ভাইরাসের স্ট্রাকচারের মধ্যে থাকবে হচ্ছে একটা সিঙ্গেল স্ট্র্যান্ডেড পজিটিভ পোলারিটির আরএনএ, এবং এটাকে ইনক্লুড করে থাকবে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, আইকোসাহেড্রাল নিউক্লিক অ্যাসিড। কোনো এনভেলপ থাকবে না এবং কোনো পলিমারেজও এটার থাকবে না। এটার 3টা সেরোটাইপ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এবং এটা যেহেতু নন এনভেলপ, বোঝা যাচ্ছে এটা ফিকো ওরাল রুটে ট্রান্সমিটেড হবে। আর এটার হোস্ট রেঞ্জ হচ্ছে বেশ ডাইভার্স, সব প্রাইমেটদের আর কি করছে, মানে মানুষ ছাড়াও বান্দর সান্দরদেরও করবে। রেপ্লিকেটিভ সাইকেলটা ভেরি সিমিলার টু হেপাটাইটিস এ ভাইরাস। আমি একটু শর্টে এটাকে রিক্যাপ করে দিচ্ছি। ফার্স্টলি হচ্ছে এই ভাইরাসটা বাইন্ড করবে স্পেসিফিক রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করার পর ফিউশন আনকোটিং হবে। দেন হচ্ছে এখানে আমি যদি জুম করি, যে জেনম যে পজিটিভ স্ট্র্যান্ডের আরএনএ ছিল, সেই আরএনএটা হচ্ছে এমআরএনএ হিসেবে কাজ করে নন ক্যাপসিড একটা ভিরিয়ন প্রোটিন 00 সিনথেসাইজ করবে, মানে বড় একটা প্রো প্রোটিন টাইপের ভাইরাল প্রোটিন। আর হচ্ছে একটা প্রোটিয়েজ, ভাইরাস ইনকোডেড একটা প্রোটিয়েজ সিনথেসাইজ করবে। এই প্রোটিয়েজ দিয়ে আবার এই যে বড় প্রোটিনটাকে কেটে ফাংশনাল ইউনিটে কনভার্ট করা হবে, এই যে দেখানো হচ্ছে, এটা হচ্ছে প্রোটিয়েজ। তারপর হচ্ছে এই একই সময় কনকারেন্টলি যে পজিটিভ স্ট্র্যান্ডের জিনোম আরএনএ ছিল, সেখান থেকে হচ্ছে একটা নেগেটিভ স্ট্র্যান্ডের আরএনএ সিনথেসাইজ করা হবে এবং একটা টেমপ্লেট হিসেবে কাজ করবে প্রচুর পরিমাণে পজিটিভ স্ট্র্যান্ডেড আরএনএ তৈরি করার জন্য। তার মধ্যে একটা রেখে দেওয়া হবে প্রোজেনি আরএনএ হিসাবে, যেটা প্রোজেনি ভাইরাসে থাকবে, যেহেতু পজিটিভ পোলারিটির আরএনএ আমাদের দরকার নিউ ভেরিয়নে। আর যেগুলি হচ্ছে পজিটিভ পোলারিটির অন্য আরএনএ, এগুলি সব হচ্ছে এমআরএনএ হিসেবে কাজ করে প্রোটিন সিনথেসিসে ভূমিকা রাখবে। এবং এই প্রোটিনগুলি আলটিমেটলি স্ট্রাকচারাল নন স্ট্রাকচারাল যাই হোক সব ফাংশন করে আলটিমেটলি একটা নিউক্লিক অ্যাসিড তৈরি করবে। সেই নিউক্লিক অ্যাসিডে এই যে একটা প্রোজেনের জন্য আরএনএ রিজার্ভ রাখা হয়েছিল, সেইটার সঙ্গে মিক্স করে একটা কমপ্লিট ভিরিয়ন তৈরি করবে। এই ভিরিয়নটা হচ্ছে বার্ডিং আউটের মাধ্যমে বের হয় না, এটা হচ্ছে সেল ডেথের পরে অটোমেটিক্যালি নিজেরাই বের হয়ে আসে। আচ্ছা, এবার আসি আমরা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার কি। এখানে একটা ইনকিউবেশন পিরিয়ড থাকবে, যেটা 10 থেকে 14 দিন স্থায়ী হবে। একটা অ্যাসিমটোমেটিক পিরিয়ড থাকবে, এবং মোস্ট কেসেসেই অ্যাসিমটোমেটিক পিরিয়ডটাই দেখা যায়। অনলি 1% কেসেসে ক্লিনিক্যাল ইনফেকশনটা অ্যাপারেন্ট হয়, এবং সেটার আবার বিভিন্ন স্পেকট্রাম আছে। যেরকম অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিস হতে পারে, নন প্যারালাইটিক পোলিওমাইলাইটিস হতে পারে, এবং প্যারালাইটিক পোলিওমাইলাইটিস হতে পারে। অ্যাবর্টিভ যেটা, এখানে হচ্ছে নন স্পেসিফিক সাইন্স অ্যান্ড সিমটম দেখা দিবে। এক্ষেত্রে নজিয়া, ভমিটিং থাকবে, হেডেক থাকবে, এবং ইন্টারেস্টিংলি সোর থ্রোট থাকবে। এক্ষেত্রে আমি একটু বলতে ভুলে গেছি যে এখানে হচ্ছে ফিভারও থাকতে পারে। নন প্যারালাইটিক পোলিওমাইলাইটিসের ক্ষেত্রে হচ্ছে অ্যাসেপ্টিক মেনিনজাইটিসের ফিচারগুলো দেখা যাবে। এই অ্যাবর্টিভ পোলিওমাইলাইটিসের ফিভার এবং হচ্ছে হেডেকটা প্রেজেন্ট করবে, আর হচ্ছে সাথে স্টিফ নেক দেখা দেবে। প্যারালাইটিক পোলিওমাইলাইটিসে ফ্ল্যাসিড প্যারালাইসিস হচ্ছে মোস্ট প্রিডমিনেন্ট ফিচার। এই ক্ষেত্রে হচ্ছে ব্রেন প্যারেনকাইমা এবং মেনিনজেস দুইটাই ইনফ্লামেশন হয়, এর জন্য এটাকে মেনিনগো এনকেফ্যালাইটিস বলে। অনেক ক্ষেত্রে স্পাইনাল কর্ডও ইনভলভ হতে পারে, সেক্ষেত্রে মেনিনগো মায়েলো এনকেফ্যালাইটিস বলে সেটাকে। এক্ষেত্রে পেইনফুল মাস্কুলার স্প্যাজম দেখা দিতে পারে, আর হচ্ছে ব্রেন স্টেম ইনভলভমেন্ট হলে রেসপিরেটরি প্যারালাইসিসও হতে পারে। যে পেইনফুল মাসল স্প্যাজম হয়েছিল, এই জন্য হচ্ছে যে মোটর নার্ভ ড্যামেজ হয়েছিল, এই ড্যামেজটা পার্মানেন্ট, কিন্তু অন্য যে অ্যাডজাসেন্ট নার্ভ আছে এরা হচ্ছে এটার কন্ট্রোলটা রিকভার করে, এজন্য অনেকটা মাসল ফাংশন আবার রিকভার করা যায়। কিন্তু একটা সিনড্রোম আছে, সেটা হচ্ছে পোস্ট পোলিও সিনড্রোম। এটা হচ্ছে অ্যাকিউট পোলিও অ্যাটাকের বহু বছর পর আর কি হয়। এইটার জন্য হচ্ছে যে রেসিডুয়াল মোটর ফাংশনগুলো ছিল, এগুলিও লস্ট হয়ে যেতে পারে। এইটার কজ এখনও খুঁজে পাওয়া যায়নি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ল্যাব ডায়াগনোসিসে আসি। ল্যাব ডায়াগনোসিসের স্পেসিমেন হিসেবে আমরা ইউজ করি থ্রোট সোয়াব, দেন স্পাইনাল ফ্লুইড, স্টুল, এগুলা কালচার করে আমরা ভাইরাল আইসোলেশন করে থাকি। সাইটোপ্যাথিক এফেক্টটা দেখা হয়, এই যে পিছনে ঢাকা পড়ে গেছে সাইটোপ্যাথিক এফেক্ট, এবং সাইটোপ্যাথিক এফেক্টটা আইজি দিয়ে বা অ্যান্টিবডি দিয়ে আর কি নিউট্রালাইজেশন করার মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন কনফার্ম করে থাকি। মলিকুলার ডায়াগনোসিসের জন্য আমরা পিসিআর ইউজ করে থাকি, পোলিওর আরএনএটা আমরা চেক করি। ট্রিটমেন্ট হচ্ছে ইউজুয়ালি সিমটোম্যাটিক রিলিফ, দেন হচ্ছে ফিজিওথেরাপি, এটাও পিছনে ঢাকা পড়ছে, রেসপিরেটরি সাপোর্ট, এগুলা, কারণ রেসপিরেটরি ফেলিয়ার হলে আর কি এটা ইউজ করা হয়। আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট পোলিও থেকে হচ্ছে এটা ভ্যাকসিনেশন। এই ভ্যাকসিন আমরা ইউজ করি দুই টাইপের, একটা হচ্ছে কিল্ড ভ্যাকসিন আর একটা হচ্ছে লাইভ ভ্যাকসিন। কিল্ড ভ্যাকসিনটা ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বলে বা স্যাক্স ভ্যাকসিন বলে, আর লাইভ ভ্যাকসিনটা হচ্ছে স্যাবিন ভ্যাকসিন বা ওরাল পোলিও ভ্যাকসিন। প্রিভিয়াসলি ওরাল পোলিও ভ্যাকসিনটাই মোর প্রেফার ছিল, এবং পোলিও ইরাডিকেশনে ওরাল পোলিও ভ্যাকসিনটাই প্রেফারেবল, কিন্তু কারেন্টলি ডেভেলপড কান্ট্রিজে আইপিভিটাই মেনলি ইউজ করা হয়। স্পেসিফিক্যালি যদি বলি আইপিভি, সেটা আমি একটু শর্টে পরে বলতেছি। ফার্স্টলি হচ্ছে ওপিভি এবং আইপিভির ডিফারেন্সটা কি।
স্যাক বা আইপিভি যেটা আর সেভেন বা ওপিভি যেটা, এইটার হচ্ছে ডিফারেন্স এবং কোনটা কাটছে সুপিরিয়র কোন সেন্সে এটা আমি এবার মার্ক করে দেখিয়েছি। যেগুলো হচ্ছে ইয়েলো এখানে হচ্ছে ওপিভির শর্টকামিংগুলি, আর যেগুলো হচ্ছে পার্পল কালারে সেগুলি হচ্ছে আইপিভির শর্টকামিংগুলো। তো ফার্স্টলি হচ্ছে দুইটাই ডিজিজ প্রিভেন্ট করে, আর দুইটাই হচ্ছে আইজিজি অ্যান্টিবডি করে ইন্ডিউস করে। কিন্তু ওপিভিটা হচ্ছে ডিজিজ ট্রান্সমিশন প্রিভেন্ট করে বাই প্রোডাকশন অফ আইজিএ, কারণ আইজি হচ্ছে মিউকোজায় থাকে। তো এটা হচ্ছে ওপিভি ফেকোরাল রুটে যেহেতু ট্রান্সমিটেড হয়, মিউকোজায় বাইন্ড করা লাগে ওদের, এইটাকেই ওরা প্রিভেন্ট করে। আর সেকেন্ডারি প্রিভেনশনও হচ্ছে ওপিভি দিয়ে থাকে, এবং ওপিভি হচ্ছে লং টার্ম ইমিউনিটি দিয়ে থাকে। এবার আসে এটা শর্টকামিং, যে কারণে ওপিভি এখন আর রুটিনলি ইউজ করা হয় না ডেভেলপ কান্ট্রিজে। এটা হচ্ছে রিভার্সন টু ভিরুলেন্স, মোস্ট ইম্পর্টেন্ট কজ। এখন একটা নতুন টাইপের পোলিও বের হয়েছে, সেটা হচ্ছে ভ্যাকসিন ডিরাইভড পোলিও ভাইরাস। এটা খুবই ডেঞ্জারাস, কারণ এটা দুইটা মেকানিজমে আর কি ডেভেলপ হয়েছে। একটা হচ্ছে টাইপ 2 পোলিওর মানে সেরোটাইপ 2 এর ব্যাক মিউটেশনের মাধ্যমে, আরেকটা হচ্ছে অ্যাটেনুয়েশন লস হয়েছে বাই ওয়াইল্ড পোলিও ভাইরাসের সঙ্গে রিকম্বিনেশনের মাধ্যমে। মানে ওয়াইল্ড যে পোলিও ভাইরাসগুলো আছে সেটার সঙ্গে আর কি তারা রিঅ্যাসর্টমেন্ট বা কোনো কারণে রিকম্বিনেশন করে আবার হচ্ছে তারা ভিরুলেন্ট হয়ে গেছে। এনিওয়েজ, তো তারা রিভার্সন টু ভিরুলেন্স হতে পারে। কনকমিটেন্ট যদি জিআই ইনফেকশন থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা ইন্টারফেয়ার করে স্যাবিনের অ্যাকশনের সঙ্গে, কিন্তু স্যাকে হচ্ছে এটার কোনো চেঞ্জ হয় না। স্যাবিন যে ভ্যাকসিনটা ওপিভি, এইটা হচ্ছে রেফ্রিজারেশন দরকার, আর স্যাক ভ্যাকসিনে রেফ্রিজারেশন দরকার নেই, সো প্রিজার্ভেশনও লেস ট্রিকি। আর হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে স্বাভাবিকভাবে কিল্ড ভ্যাকসিন দেওয়া যায় না, কিন্তু আইপিভি যেটা যেহেতু ইনঅ্যাক্টিভেটেড, এটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টে দেওয়া যায়। এরপর হচ্ছে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বোঝাই যাচ্ছে আইপিভিটা হচ্ছে ইনজেক্টেবল ফর্মে দিতে হবে, আর নামেই আছে ওরাল পোলিও ভ্যাকসিন, এটা পার ওরাল দিতে হবে। তো মোটামুটি এইটাই হচ্ছে ডিফারেন্স। এখন আমি একটু স্ট্রেস করতে চাই ইপিভি, ইআইপিভি আর হচ্ছে ভিডিপিভি নিয়ে। এটা বলার আগে আমি একটু স্লাইট ইতিহাস বলে নিই। 2016 সাল থেকে WHO আর কি ডিসিশন নেয় যে পোলিও ভাইরাসের যে ভ্যাকসিন ছিল সেখানে যে সেরোটাইপ 1, 2, 3 দিয়ে ভ্যাকসিনটা বানানো হয়েছিল সেখান থেকে 2টা বাদ দিয়ে দেবে, কারণ 1999 সাল থেকে 2016 সাল পর্যন্ত তারা পর্যবেক্ষণ করে দেখছে যে 2 টাইপ দিয়ে কোনো পোলিও ইনফেকশন হয় নাই। কিন্তু দেখা গেল যে তার কয়েকদিন পরে ভ্যাকসিন ডিরাইভ পোলিও ভাইরাস টাইপ 2 সেরোটাইপ দিয়ে ইনফেকশন করতেছে। সো তারা এখন রিভার্ট করলো ইআইপিভি দিয়ে, মানে এই যে এটা ছিল মাঝখানে যে দুইটা সেরোটাইপ দিয়ে, এটার নাম ছিল বিআইপিভি বা বাইভ্যালেন্ট আইপিভি। সেখান থেকে আসলো ইআইপিভি, যেটা হচ্ছে ইনহ্যান্সড ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস ভ্যাকসিন। এইটার ইম্পর্টেন্স বা এটার সুবিধা হচ্ছে এখানে হাই রেট অফ সেরোকনভার্সন, মানে হচ্ছে বেশি বেশি অ্যান্টিবডি টাইটার তৈরি হচ্ছে। আর এটার সুবিধা হচ্ছে এটা সাম ডিগ্রি অফ আইজিএ প্রডিউস করে, যদিও এটা ওপিভির চেয়ে কম। সো টু সাম ডিগ্রি এটা আবার ট্রান্সমিশনটা ব্লক করছে, মানে পোলিও ভাইরাসের ট্রান্সমিশনও ব্লক করছে ডিজিজ প্রিভেনশন ছাড়া। সো এটা এখন আর কি করা হয়, আমেরিকায় ইউজুয়ালি দেওয়া হয়, কিন্তু যেগুলো ডেভেলপিং কান্ট্রি সেখানে ওপিভিটাই ইউজ করা হয় প্রিভেনশনের জন্য। আমি যদি একটু ডোজেজ স্কেডিউলটা বলি ওপিভির, এটা হচ্ছে 6 সপ্তাহে ফার্স্ট দেওয়া হয়, 10 সপ্তাহে দেওয়া হয়, 14 সপ্তাহে দেওয়া হয়। এটা 2 ফোঁটা করে আর কি দেওয়া হয় বা অ্যাজ ইন্ডিকেটেড। এবং লাস্ট যেটা বুস্টার হিসাবে দেওয়া হয় সেটা হচ্ছে অনেক সময় এমআর ভ্যাকসিনের সঙ্গে দিয়ে দেওয়া হয়। তো মোটামুটি আমরা এটুকুই। আমি একটা জিনিস ভুলে গেছি বলতে, সেটা হচ্ছে প্যাথোজেনেসিসটা এখানে ক্লিয়ার করা আছে। প্যাথোজেনেসিস হচ্ছে ফার্স্টলি এটা ফেকোরাল রুটে এন্টার করে, দেন গাটে রেপ্লিকেশন করে। এখন গাটে রেপ্লিকেশন করার পরে এটা দুইটা আছে, গাটের যে সেন্সরি নার্ভ বা যে নিউরনগুলি আর কি অ্যাডজাস্টেন্ট টু গাট আছে, সেটার মাধ্যমে তারা রেট্রোগ্রেড ফ্লো করে সিএনএসে যেতে পারে, অথবা গাটে অ্যাবজর্পশন হয়ে ব্লাডে চলে আসে, দেন ডিসেমিনেটেড ইনফেকশনের মাধ্যমে তারা হচ্ছে সিএনএসে চলে আসতে পারে। আইদার ওয়েই তারা সিএনএসে আসতেছে। সিএনএসে এসে তারা অ্যান্টেরিয়র হর্ন সেল অফ মোটর নিউরন অফ অ্যান্টেরিয়র হর্ন সেলে রেপ্লিকেশন করে, এবং সেইখানে হচ্ছে নিউরোনাল সেল ডেথ করতেছে। এই সেল ডেথের মাধ্যমে প্যারালাইসিস করতেছে, কারণ হচ্ছে এই নার্ভ যেগুলো মরে যাচ্ছে সেগুলো যে মাসেলগুলিকে ইনারভেট করছিল সেই মাসেলগুলি আর কাজ করতে পারবে না। সো মোটামুটি পোলিও নিয়ে এইটুকুই।